তো হাসিনার মতো শেখ পরিবার অথবা আওয়ামী জাতীয় পার্টির যে কার্টেলস মাফিয়াস, এরা যেটা করেছে একটা ন্যাশনাল ট্রমা তৈরি করে দিয়ে গেছে, একটা জাতীয় চরিত্র নষ্ট করে দিয়েছে। দেশ যদি ঠিক করতে না পারে পদত্যাগ করো, আসো রাজপথে আমরা আন্দোলন করি, সেটা বলবে না। সরকারেরও মধু খাবে, এদিকে রাজপথেরও মধু খাবে। ভাই, যে নেতাকর্মীদেরকে ফালাই দিয়ে যে পালায় যায়, তার কোনো সেই নেত্রীকে অতিথি করে কিভাবে? তার তো নৈতিক ভিত্তিই নাই। সেটা তাদের দল করছে, সেটা আমরা কেন বলবো? যেন ফুয়াদ, এই যে পরস্পর বিরোধী যে স্লোগান, আবার নতুন করে দেখলাম আওয়ামী বয়ান, আমরা দেখলাম যে সময় কিছু হলেই রাজাকার রাজাকার একটা ট্যাগ দেওয়ার আওয়ামী একটা বয়ান ছিল, আবারও কালকে দেখলাম সে একই কথা, জামাত শিবির রাজাকার বা এক বোতলের 2 সিপি জামাত আর এনসিপি, এইসব স্লোগানগুলো এই যে ষড়যন্ত্র বলছেন আপনারা, কিন্তু এই ষড়যন্ত্রে পা দেওয়ার কারণে আসলে ভবিষ্যতে আমাদের কি হতে পারে বলে মনে হচ্ছে? রাজনৈতিক অস্থিরতাটা কীভাবে আরো বাড়তে পারে? অস্থিরতা হচ্ছে যে আপনার ধরেন বহু বছর ধরে দেশে নির্বাচন নাই, পলিটিক্যাল পার্টিগুলো জেনুইন কম্পিটিশনের মধ্য দিয়ে আপনার পদ পদবি পাওয়া, ক্ষমতায় যাওয়া, এমপি মন্ত্রী হওয়া, এই অনেকগুলো আকাঙ্ক্ষা তো আসলে জমে গেছে পাওয়ার পলিটিক্স। স্ট্রাকচারাল পলিটিক্সের যে ডেভেলপমেন্ট সেটা হয় না, পুরো মানে জিনিসটা তো নাই। 16 বছর ধরে দেশে কোনো রাজনীতি ছিল না। আর ফ্যাসিবাদ যেটা করে জাতীয় চরিত্র নষ্ট করে দেয় মানুষের। কারণ চিন্তা করে দেখেন, গত 16 বছর ধরে আমাদেরকে যতটুকু চিৎকার করে কথা বলতে হয়েছে, যদি আমরা এই পরিমাণ ব্লাড প্রেশার হাই করে এই হাই ভলিউমে চিৎকার করে কথা না বলতাম, আমরা কিন্তু অনেক শব্দ যেগুলো ব্যবহার করেছি এটা আসলে কখনো করতাম না। এবং চিৎকার করে কথা বলতে বলতে যেটা হয়, আপনি কিন্তু যেখানে চিৎকার করবার প্রয়োজন নাই সেখানেও কিন্তু আপনি চিৎকার করে কথা বলার অভ্যেস হয়ে যায়। এবং এটা আমি আমার বাসার ক্ষেত্রে গেলে বুঝি। আমার বাসার লোকজন আমাকে বলে যে তুমি সাডেনলি টেম্পার্ড হয়ে যাচ্ছ কেন, মানে এটা সে কখনো এক্সপেক্ট করে নাই। যে অথবা যে ল্যাঙ্গুয়েজ ভাষা ব্যবহার করছি, সে বলছে গত 4-5 বছরে তোমার ল্যাঙ্গুয়েজে পরিবর্তন হয়ে গেছে, টেম্পারামেন্টে পরিবর্তন হয়ে গেছে। এখন এটা দায় কি আসলে আমার নিজের? এইটা হাসিনা আমাকে এই টেম্পারমেন্টটা দিয়েছে। তো হাসিনার মতো শেখ পরিবার অথবা আওয়ামী জাতীয় পার্টির যে কার্টেলস মাফিয়াস, এরা যেটা করেছে একটা ন্যাশনাল ট্রমা তৈরি করে দিয়ে গেছে, একটা জাতীয় চরিত্র নষ্ট করে দিয়েছে। পুরো জাতিকে সে আপনার মানে এমনভাবে পলিউট করছে, চিন্তায়, কাজে, প্রসেসের ভিতর থেকে ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দিয়েছে। এইটার আমরা সবাই কালেকটিভ ভিকটিম, আমরা সবাই এটা সম্মিলিত শিকার এই বাস্তবতার। এখন সেইখান থেকে কোনো ওভার মানে শর্টকাট কোনো এক্সিট নাই, অধৈর্য হয়ে যাবো তাই বলে বাস্তবে তাই হবেন। কারণ হচ্ছে যে আপনি কোনো প্রসেসে যখন এন্ড দেখবেন না, সমাধান দেখতে পাবেন না, তখন আপনি কি করবেন? আপনারা দেখবেন কারেন্ট চলে যায়, কারেন্ট চলে যাওয়ার পরে সাডেনলি আমরা কি করি? আমরা ঘামানো শুরু করি, অস্বস্তি ফিল করি। আপনি যদি জামা পরা থাকেন, পাঞ্জাবি পরা থাকেন, সেটা খুলে ফেলেন। খুলে যত কম কাপড় পরে ফ্যানের নিচে বসা যায় অথবা খোলা জানলার পাশে বসা যায়, দরজার পাশে বসা যায় চেষ্টা করবেন। এখন বাস্তবতা হচ্ছে কারেন্ট চলে গেছে, আপনার দক্ষিণা বাতাস বন্ধ, প্রচণ্ড গুমোট আবহাওয়া আছে, আপনার দরজা বন্ধ, জানলা বন্ধ, এবং এমন একটা জায়গায় বসে আছেন যেখানে বলা আছে ওই চেয়ারটাতে বসলে কোট টাই খোলা যাবে না। হাসিনা আমাদেরকে যে এনভায়রনমেন্টটাতে রেখেছে আর কি, এটা নাম হলো সাফোকেটিং এনভায়রনমেন্ট। এই সাফোকেশনের মধ্যে পুরো একটা জাতি গত 16 বছর আবদ্ধ ছিল। এখন সেই জায়গাতে কিন্তু আমাদের সবার বিহেভিয়ারাল প্রবলেম আছে। এবং এই বাস্তবতাটা যেটা হয়েছে, সাডেনলি আমি সবকিছুর ভিতরে আমি আওয়ামী লীগ দেখি। এই জন্য যেটা হয়, আপনি দেখবেন যে একটা কালেকটিভ ট্রমার বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো স্যাবোটাজ, যেমন আপনারা গণমাধ্যমে প্রশ্ন করবেন 2টা বিশৃঙ্খল ঘটনা ঘটেছে, এই মনে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্রেকডাউন করলো, এই মনে হয় মব জাস্টিসের দেশ ভরে গেছে, এই মনে হয় সাডেনলি আমরা উগান্ডা হয়ে গেলাম, এই মনে হয় এইটা হয়েছে ওইটা হয়েছে, এই মনে হয় হাসিনা ফিরে আসতেছে। এই ট্রমাটা হচ্ছে গ্র্যাজুয়াল প্রসেসে অ্যাড্রেস করতে হবে। এই জন্য আগে যেটা বলেছে, এটা রেজলিউশন হচ্ছে কম্পিটিটিং পার্টিস যারা আছে, পলিটিক্যাল পার্টি, তাদের আচরণে সংযত হইতে হবে। বিএনপির সমালোচনা করা শতভাগ ন্যায্য, তারেক রহমানের সমালোচনা করা শতভাগ ন্যায্য, কিন্তু তারেক রহমানের সমালোচনা কোনটা? তাকে গালি দেওয়া, না তার বক্তব্যে তার আর্গুমেন্ট, তার যুক্তিকে খণ্ডন করা? একটা হলো ডেমোক্রেসি আর একটা হলো অভদ্রতা। তো সেই জায়গাটাতে আমাদেরকে বর্ডারটা টানতে হবে, সীমানা টানতে হবে। আমি রিপন ভাইয়ের সাথে তর্ক করব, আলাপ করব, দ্বিমত করব, সবই করব, কিন্তু আমি ওনার বাপ মা তুলে কথা বলতে পারবো না। এইটা তো মানে বিয়ন্ড দ্য লিমিট। তো সেই জায়গাতে আমার কাছে মনে হচ্ছে রাজনৈতিক দলগুলোর নিজের ভিতরে বোঝাপড়াটা দরকার, চা খাওয়া বসা দরকার। তারেক রহমান এবং প্রয়োজনীয় প্রফেসর ইউনূসের সাথে আবার একটা মিটিং দরকার। এরকম একটা মিটিং হলে যেটা হবে, ওই যে সাবোটিয়াররা ডিপ স্টেট যেখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে, আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি করবে, বাংলাদেশের দলগুলোর ভিতরে ক্যাওয়াস লাগায় 111-এর মতো মার্শাল ল জারি করবে, বাংলাদেশে অনেক
মানে ক্রিমিনাল মাফিয়া দর্জি যারা আছে, লেন্দুব দর্জি, তারা মার্শাল্লাহ কিভাবে জারি করতে হয়, কিভাবে আর একটা 111 করা যায়, সংবিধান কিভাবে সাসপেন্ড হবে, এইগুলোর আলোচনাও বিভিন্ন মহলে অলরেডি চলছে। অতএব সেই জায়গাটাতে রাজনৈতিক দলগুলোকে মাথায় রাখতে হবে, জাতীয় শত্রু মিত্র প্রশ্নে আমরা কেউ কারোর শত্রু না। বিএনপি জামাতের শত্রু না, জামাত এনসিপির শত্রু না, এনসিপি বিএনপির শত্রু না। এই জায়গাটা খুব পরিষ্কার থাকতে হবে আমাদের ভিতরে। আমরা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আর জাতীয় শত্রু ডিফারেন্ট জিনিস। আমার জাতীয় শত্রু হচ্ছে দিল্লি, ভারত এবং তার যারা দালাল লেন্দুব দর্জিরা আছে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দল, এরা হচ্ছে আমার ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, জাতীয় নিরাপত্তার হুমকি। অতএব যারা আমার স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, তাদের সাথে রাজনৈতিক প্রতিপক্ষকে একাট্টা করা যাবে না। এখানে ভাষা, আচরণ, কথাবার্তা, তর্কটাকে আলাদা করে ফেলতে হবে। তা না হলে যেটা হবে, আমরা শত্রুর ফাঁদে পড়ব। এবং শত্রুর ফাঁদে পড়লে বাস্তবে মনে হচ্ছে যে বিএনপি একটা স্লোগান দিয়ে মনে হয় জিতে গেল, এনসিপি মনে হয় বিএনপিকে আর একটু দুইটা গালি দিয়ে মনে হয় জিতে গেল, জামাত মনে হয় এইটা করে আবার জিতে গেল। সবাই যার যার কুয়াতে বসে মনে করবে আমরা জিতে গেছি, কিন্তু সবাই আসলে কুমিরের মুখের মধ্যে পড়বে আর কি। এরপরে রাজনৈতিক দলগুলোর অনেকের কারণে ফেসিবাদের আবার উত্থান দেখা যাচ্ছে কিনা, সেই রাজনৈতিক দলগুলো কেমন দায় নিবে এটার? রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব অবশ্যই নিতে হবে। দায় সেটা তো বলছেন না আপনি। না, কেন বলবো না? আমি তো আগেই বলেছি, এই যে আজকে ফ্যাসিবাদের যে উত্থান, আওয়ামী লীগ যে নানা জায়গায় নানাভাবে যে হামলা চালাচ্ছে, যেভাবে ডে বাই ডে তারা একটা আগ্রাসী ভূমিকায় লিপ্ত হচ্ছে, এটা কার কারণে? কারণ ওই যে বললাম 5ই আগস্টে আমরা অনেক উদারতার পরিচয় দিয়েছি, অনেক সহমর্মিতার পরিচয় দিয়েছি। কেউ কেউ রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে বিবেচনা করার চেষ্টা করছে, কেউ আবার পুনর্বাসনেরও চেষ্টা করছে, কেউ আবার নানাভাবে আওয়ামী লীগকে মানে বাংলাদেশে স্টাবলিশ করার জন্য, প্রাসঙ্গিক করার জন্য নানা রকম ফন্দি ফিকির ইত্যাদি কিন্তু জারি রাখছিল। তো যাই হোক, এই নানামুখী তৎপরতা, নানামুখী বিভিন্ন কারণে আওয়ামী লীগ কিন্তু আসলে আমরা সেভাবে ড্যামেজ করতে পারি নাই। আওয়ামী লীগ বিগত সময়ে যা করেছে, আওয়ামী লীগের আমল নামা অনুযায়ী তাদের শাস্তি কী হবে, ওই রায় কিন্তু আওয়ামী লীগের নেতারা নিজেরাই দিয়ে গেছিলেন। আওয়ামী লীগের নেতারা ক্ষমতায় থাকা অবস্থায় একটা কথা বারবার বলতেন যে আমাদের পতন হলে, মানে আমরা যদি মানে হেরে যাই বা আমাদের যদি ক্ষমতা চলে যায়, তাহলে আমাদের কমপক্ষে 5 লক্ষ নেতাকর্মী মেরে ফেলবে আমাদের, বা আমাদের 5 লক্ষ নেতাকর্মী শহীদ হবেন বা জীবন দিবেন, এরকম একটা কথা। এটা কেন বলছে? কারণ তারা জানে তাদের যে 15 বছরের আমলনামা, এই আমলনামার যদি শাস্তি ন্যূনতমও দেয় জনগণ, তাহলে আসলে 5 লাখ না আরো বেশি হওয়ার কথা। কিন্তু সেই জায়গা থেকে আমরা তো অনেক উদারতার পরিচয় দিয়েছি, ঠিক না? 5ই আগস্টের পরে আমি একটা কথা বলেছিলাম যে আওয়ামী লীগের নাম নিশানা, আস্তানা এগুলো রাখা যাবে না। এই নাম নিশানাগুলো এমন একটা আওয়ামী, আপনার কি বলে এটাকে, ওই ওই যারা মানে আসলে মানে মাজারকে ইয়া করে আর কি, আপনার কি বলে ওটা, পূজারি আমি বলবো না, আছে না, যেমন ওই ওনার তো শেখ মুজিবকে মানে ওই রকমই মানে ইয়া করে, পূজার মতো একটা অবস্থা, যে ওনার মাজারে গিয়ে মানে একবারে দেবতার মতো মানে পূজা করে, যেটা আসলে বলা ঠিক হবে না আমার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। তো এই যে জিনিসটা, এই জিনিসগুলো আমরা যদি মুছে ফেলতে পারতাম, তাহলে জনগণের হৃদয় থেকে ধীরে ধীরে এগুলো কিন্তু একবার চলে যেত। কিন্তু ওই জিনিসগুলো কিভাবে মুছবেন? হ্যাঁ, কিভাবে মুছবেন? অবশ্যই সেখানে সমাধি আছে, এগুলো তো ফ্যাসিস্ট আস্তানা ভাই, কিসের সমাধি? সমাধিকেও মুছে ফেলতে চাই? এটা ফ্যাসিস্টদের মানে হেডকোয়ার্টার মনে করি আমি এটাকে। কিসের সমাধি বলছেন এটাকে? এটা হচ্ছে ফ্যাসিবাদের হেডকোয়ার্টার। সেখানে গিয়ে তারা শপথ নেই যে আমরা কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবো, আমরা ভোট ছাড়াই ক্ষমতায় আসবো, আমরা জনগণের বুকে গুলি চালাবো, আমরা পুলিশ প্রশাসনকে দলীয়করণ করব, আমরা আমৃত্যু ক্ষমতায় থাকবো। এখানে গিয়ে শপথ নেই, তো ওটাকে আপনি কিসের মানে মাজারের বা ওই সমাধিস্থল হিসেবে তুলনা করেন? আমি তো মনে করি এটা ফ্যাসিবাদের কারখানা, হেডকোয়ার্টার। ওখানে গিয়ে মানুষ খুনের ওরা শপথ নেই। তো সুতরাং যেখানে গিয়ে ওরা মানুষ খুনের শপথ নেই, দেশ বিরোধী কর্মকাণ্ডের শপথ নেই, জনগণকে হত্যার শপথ নেই, আপনি ওই জিনিসটাকে কেন রাখবেন? আচ্ছা, আমি মনে করি আইন হাতে তুলে না নিয়ে রাষ্ট্রীয়ভাবে সরকারের উচিত ফ্যাসিবাদের প্রত্যেকটা আস্তানাকে সমূলে উৎপাদন করা। এটা সরকারের দায়িত্ব, ঠিক না? সরকারের সময় কম, একটা প্রশ্ন করি যে আমরা যতটুকু জানি যে আওয়ামী লীগের বড় বড় নেতারা বেশিরভাগই তো দেশের বাইরে, এবং নেতা কর্মীরা যে যারা এখন দেশে আছে তারা আসলে এত শক্তি পায় কোত্থেকে, যে তারা কি এটা উপলব্ধি করতে পারছে না যে তাদের ফেলে তাদের বড় বড় নেতারা দেশের বাইরে চলে গেছেন, আরামায়েশে দিন যাপন করছেন, কিন্তু এই নেতা কর্মীদের মধ্যে এই দেশপ্রেম বা যদি দলপ্রেমটা রয়ে গেল কিভাবে? এটা আমি শুরুতেই বলেছি আপনাকে যে এই সরকারের প্রধান ইন্ডিয়া পালিয়ে গেছেন, মানে আপনার ওই ফ্যাসিস্ট সরকারের বিগত সময়ের প্রধান। সে যখন ঘুম থেকে উঠে ডানে বামে সামনে পিছনে তাকায়, দেখে যে ওর লোকেই সব জায়গায় বসা, তো স্বাভাবিকভাবেই তো সে ওখান থেকে খুব উৎফুল্ল চিত্তে
সে তো নানা রকম ওখান থেকে দিক নির্দেশনা দেয়। কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে নানা রকম ওখান থেকে ফন্দি ফিকির ইত্যাদি তারা কিন্তু করছে। তো সেই জায়গা থেকে আমার প্রশ্ন আসলে সেটা না, আমার প্রশ্ন হচ্ছে এই সরকারের যা করার ছিল তা তারা করতে পারে নাই। এখনো সুযোগ আছে, আমি সুযোগ চলে গেছে এটা বলবো না, এখনো সুযোগ আছে। এরা যদি শক্তভাবে ডিল করতে পারি, শক্তভাবে হাল ধরতে পারি, এখনো সম্ভব। এই ফ্যাসিবাদের দোষরা আপনি বলছেন বিদেশে বড় বড় নেতারা পালিয়ে গেছে, কই? অবায়দুল কাদের মিডিয়াতে আসছে যে 3 মাস দেশের ভিতরে ছিল, এখন পর্যন্ত কয়টা নেতা পালাইছে ভাই? এই যে 650-র মতো যারা সেনাবাহিনীর হাতে আটক ছিল ক্যান্টনমেন্টে, এরা কোথায়? এই প্রশ্ন তো আমাদের করতে হবে। তো এই বিষয়গুলো আমাদের প্রশ্ন আপনারা অনেকবার করেছেন, হ্যাঁ, আমার করছি। টক শোতেও করেছেন। এই উত্তর কে দিবে? এই উত্তর তো সরকারকে দিতে হবে, এটা তো আমরা দেবো না। তো দিচ্ছে না কেন? তা কেন দিচ্ছেন এটা তাদেরকে জিজ্ঞেস করেন, এটা তো আপনাদের দায়িত্ব। যে এই যে 650 না, মানুষ আপনার ধারণা কি? সেনাবাহিনী বললেন ওদেরকে যথাযথভাবে আমরা আইনি প্রক্রিয়ায় আমরা সোপর্দ করেছি। এখন আইনি প্রক্রিয়া কোথায়, এটা তো সরকার জানে, সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে হবে যে তারা কোথায়। এই জিনিসগুলো আসলে আমাদের অনেক ভাবায় আসলে এই জিনিসগুলো। একটা প্রশ্ন করে আমি মারুফের কাছে যাবো। সেই প্রশ্নটা হলো, আজকে গোপালগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা, যদি আপনাকে বলে আমি সফলতা এবং ব্যর্থতা, সফলতা কত পার্সেন্ট, ব্যর্থতা কত পার্সেন্ট, যদি একটু মূল্যায়ন করেন। আজকে আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা, শুরুতে পুলিশের ভূমিকা নট গুড, পরে বিজিবি এবং সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসছে। তবে পুলিশ বাহিনী এখন পর্যন্ত আমরা তো জানি, যেটা উপদেষ্টাও বলেছেন, যে 70-80% আওয়ামী লীগের লোকজনই এখনো বসা। তো সেখানে শুরুতে তারা অনেকটাই নির্বিকার ছিল, অনেকটা নিশ্চুপ ছিল, দর্শকের ভূমিকায় ছিল। এটা এখনকার জনগণ যারা আছে, আমাদের দলীয় নেতাকর্মীরাও বলছে, এনসিপি নেতারা তারপরে বলেছেন। হ্যাঁ, ওরাও বলছে, আমাদের নেতাকর্মীরাও আমরা খোঁজ খবর নিয়েছি, ওরাও তো মাঠে আছে। তো পরে যাই হোক, সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসছে, এখন তো কারফিউ জারি হয়েছে। তো যাই হোক, পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে নিয়ে আসুক, উন্নতি ঘটাক, আমরা এটাই চাই ভাই। আমরা এক কথায় দেশের ভালো চাই। এই সরকার নিয়ে আমাদের বিন্দু পরিমাণ কোনো বিদ্বেষ নাই। আমরা তো চাই, আমরাই শুরুতে বলেছিলাম, একমাত্র গণ অধিকারই বলেছিল এই সরকার অন্তত 2 বছর ক্ষমতায় থাকুক। কিন্তু এখান থেকে আমরা ইউটার্ন কেন নিয়েছিলাম? যখন দেখলাম এই সরকার আসলে কার্যকর পদক্ষেপ নিতে পারছে না, উদ্যোগ নিতে পারছে না, বাস্তবায়ন করতে পারছে না, আওয়ামী লীগের লোকজনকে প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে দিচ্ছে, বসাচ্ছে নানাভাবে, ওই টাইমেই তো আমাদের মাথা গরম হয়েছে। আমরাই বলেছিলাম ইউনূস সাহেব অ্যাটলিস্ট 2 ইয়ার্স ক্ষমতায় থাকুক, জাতীয় দেশটাকে ঠিক সরকারের করুক। কথাও বলেছেন। আমরা এখনো বলি, সরকার যদি দেশটাকে ভালো মতো চালাই, আমরা বিচার সংস্কার এবং নির্বাচনী পরিবেশের বিষয়ে আমরা একবারে পরিষ্কার হয়ে বলেছি, এগুলো অবশ্যই আমাদের করতে হবে আগে, তারপরে আমরা নির্বাচন চাই। কিন্তু আপনি যদি আসলে এগুলো করতেই না পারেন, তাহলে আপনার এখানে ঠুটো জগন্নাথ মধ্যে বসে রেখে আমাদের লাভ কি ভাই? ইউনূস সাহেবকে এখানে ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকার জন্য আমরা ওনাকে এখানে দায়িত্ব দিয়েছি। উনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব হতে পারে, কিন্তু ওনাকে এটা মাথায় রাখতে হবে 20 কোটি জনগণের দায়িত্ব ওনার হাতে, দেশটাকে ঠিক করার দায়িত্ব ওনাকে দিয়েছে। কোন দল কি চাইলো কি বলো ডাজেন্ট ম্যাটার, আপনি জনগণের সেই আকাঙ্ক্ষিত আপনি যে চিন্তা এটা বাস্তবায়ন করেন, তারপরে কোন দল কি বললো দেখা যাবে, সেটা জনগণ দেখবে। কিন্তু এই হিম্মত নিয়ে, সাহস নিয়ে আপনাকে কিন্তু কাজ করতে হবে। জি, আপনি ডানে বামে হেলে পড়লে কিন্তু হবে না ভাই। জি, ধন্যবাদ ফারুক ভাই। মারুফ ভাই, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা যদি আমি পার্সেন্টেজ বলি, উনি তো পার্সেন্টেজ বলেননি, আমার মনে হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী যদি আরও কঠোর হতেন তাহলে হতাহতের সংখ্যা বাড়তো, কিন্তু সেটা হয়নি। যতটুকু শোনা বা ভাষা শুনতে পাচ্ছি, আহত কতজন হতে পারে জানি না, মানে মিডিয়াতে আসে নাই। প্রথম আলো বলছেন যে বলেছে যে 2-3 জন মারা গেছেন। কিন্তু যদি কঠোর ভূমিকা নিত প্রশাসন, যদি বলছি এখানে বিজেপি ছিল, সেনাবাহিনী ছিল, যে হতাহতের ঘটনা কম হওয়ার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা সফল হয়েছে কিনা আপনি কি মনে করেন? না, বিষয়টা হলো কি যে কাজও হয়েছে, সমাবেশ হয়েছে, ধরেন ওনারাও ফেরত চলে আসতে পারছে। ধরেন গোপালগঞ্জে যারা হামলা করছে ওদের একটা পরিচয় ওরা আওয়ামী লীগ করে, কিন্তু একটা পরিচয় কিন্তু আছে ওরা বাংলাদেশি নাগরিক। হ্যাঁ, তো এখন যেটা হয়েছে আমি একেবারে খারাপ বলবো না, কারণ এনসিপি সমাবেশ করছে, ওরা হামলা করছে, ওদেরকে এক ধরনের প্রতিহত করা গেছে। এখন যেটা করতে হবে যে যারা এই হামলার সাথে জড়িত ছিল এদেরকে খুঁজে খুঁজে যদি বিচারের আওতায় আনা যায়, তাহলে আমার মনে হয় এটা খুব খারাপ না, ভালো হয়েছে। সরকার তো বলছে কোনো ছাড় দেওয়া হবে। আমরা সেটা দেখতে চাই, ছাড় না দিক। এখন ধরেন আপনি গুলি করে মেরে ফেললেন, ওইখানে যদি আরও কিছু রক্তাক্ত হইতো, তাতে বাংলাদেশের মানুষ রক্ত যাচ্ছে, মানুষের রক্ত যাচ্ছে, আমরা এটা প্রত্যাশা করি না। এখানে কয়েকটা বিষয় কি, ধরেন কুকুরে কামড়ালে তো আর কুকুরে কামড়ানো যায় না। এখন আওয়ামী লীগ যেভাবে গত 15 বছর চালাইছে, ওদের প্রতি যেটা উচিত সেটা ফারুক ভাই যেটা বললেন ওইটা, কিন্তু ওইটা তো আসলে করা যায় না। একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাওয়া লাগে, কিন্তু সিস্টেমটা আর একটু দৃঢ় হইলে ভালো হইতো। এরপরে যেটা যে আওয়ামী লীগের নাম নিশানা মুছে ফেলবো, তো আমরাও চাই, কিন্তু মুছে ফেলাটা অবশ্যই ভেঙে না, অবশ্যই মানে কোনো উচ্ছেদ করে না, বরং এটাকে রিপ্লেস করা দরকার। আমরা যদি সুশাসন, গুড গভর্নেন্স দিতে পারি, দুর্নীতির মধ্যে বাংলাদেশ দিতে পারি, আদর্শিকভাবে যদি দিতে, তাইলে আসলে আওয়ামী লীগ হারায় যাবে। যেমন মুসলিম লীগের কোনো আর প্রয়োজনীয়তা বাংলাদেশে নাই, মুসলিম লীগের কিছুই করতে হয় নাই, তেমনিভাবে আওয়ামী লীগকে আসলে হারায় ফেলা যায়। আর আওয়ামী লীগের কর্মীদের জন্য আমার আসলে করুণা হয় যে কি মনে করে তারা করে, মানে এমন যদি আমার বাবাও যদি করতো যে ঘরে আগুন লাগছে, আমার বাবা ঘর থেকে পালায় গেছে, আমরা পুড়ে মরছি,
এই বাবারে তো আমার বাবা ডাকতে আনিজি লাগতো। সেখানে হাসিনা চুপ করে পালিয়ে গেছে, আর আওয়ামী লীগের লোকজন এখনো যে কোন বোকামির কারণে স্লোগান দেয় এটা আমার কাছে বুঝে আসে না। দ্বিতীয়ত বিষয় হলো সেখানে সাবেক আইজিপি আব্দুল আল মামুন তিনি বলেছেন ওনারা বিদেশে গিয়ে আরামাইশে থাকছেন, আমরা কেন জেলে তো থাকবো। উনি কিন্তু ভালো কাজ করছেন, উনি রাজসাক্ষী পার পেয়ে গেছে। আর একটা বিষয় যেটা আওয়ামী লীগের তারপর লাফাই কেন, লাফাই হলো আওয়ামী লীগ তো মাফিয়া দল ছিল, মাফিয়া দলগুলোর মধ্যে দেনা পাওনার একটা প্রচন্ড সম্পর্ক থাকে। ধরেন গত 15 বছরে বাংলাদেশে হাজার হাজার মানুষ নিপীড়িত হয়েছে, কোটি কোটি মানুষ নিপীড়িত হয়েছে, কিন্তু যারা আওয়ামী লীগ করে, যে যতটুকু আওয়ামী লীগ করুক, তারা কিন্তু দেখেন আর্থিকভাবে কিন্তু সফল ছিল। এই দেনা পাওনার সম্পর্কটা ইয়ে করার কারণে এখন আওয়ামী লীগের লোকজন লাফালাফি করে। তো আমার এখানে আসলে শেষ যেটা বলার, যে রাজনীতিতে আমাদের প্রয়োজন থাকবে, প্রতিযোগিতা থাকবে। আমি আর ফারুক ভাই ভিন্ন মত করি বলে তো ভিন্ন দল করি, কিন্তু কখনোই যেন আমাদের সম্পর্কটা খারাপ না হয়। আমি একটু এক মিনিট আসবো আপনার কাছে, 1 মিনিট ওনার কাছে। আব্দুল হান্নান মাসুদ বিএনসিপি নেতা, তিনি বলেছেন একটা জেলায় জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না, তারা করবে নির্বাচন, কিন্তু আপনারা নির্বাচন চাচ্ছেন। এই দায়ভার তো তাকেও নিতে হবে, সরকারি দলের নেতা না, তারই তো সরকার, তার সরকার কেন নিরাপত্তা দেবে? অনেক কথাবার্তা বলে, এটা তো লোক দেখানো বলে। তাদের অনেক দায়ভার আছে, তাদের সরকার, তাদের নেতারা এই সরকারের মন্ত্রী, তারা বলতে পারেন। আজকে একটা প্রোগ্রামে ছিলাম, সেখানে ফরহাদ মাহমুদ সাহেব খুব চমৎকার বক্তব্য রাখলেন। তা আরেক বক্তা আবার বক্তব্য দেওয়ার সময় বললেন যে ভাই আপনার ওয়াইফ তো এই সরকারের মিনিস্টার, তা আপনি বাসায় গিয়ে কথাগুলো বললেই তো হয়, যাতে উনি ক্যাবিনেটে তুলে ধরে, তখন কিন্তু হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে এরকম, আপনার দলের 2 জন মিনিস্টার এই সরকারের অ্যাডভাইজার, মন্ত্রীর চেয়ারে, তা আপনারা কেন এগুলো উদ্যোগ নিচ্ছেন না? আপনাদের বলেন যে ভাই তোমরা যদি সরকারকে ঠিক লাইনে না রাখতে পারো, দেশ যদি ঠিক করতে না পারো, পদত্যাগ করো, আসো রাজপথে আমরা আন্দোলন করি। সেটা বলবে না, সরকারেরও মধু খাবে, এদিকে রাজপথেরও মধু খাবে। তো এইভাবে তো হয় না। তাহলে কি দ্বিচারিতা? অবশ্যই দ্বিচারিতা, ওদেরকে বলিষ্ঠ ভূমিকায় থাকতে হবে, কথা একবারই স্পষ্ট। এই যে মাহফুজ এবং আপনাদের আসিফ, তারা ক্যাবিনেটে জনগণের হয়ে বলিষ্ঠ ভূমিকায় লিপ্ত হতে হবে, ক্যাবিনেট কাঁপাই দিতে হবে, জনগণ জানুক প্রকাশ্যে যে আমরা ক্যাবিনেটে এই প্রস্তাব তুলে ধরেছি। যদি সেটা অন্যদের বিরোধিতার কারণে বাস্তবায়ন না হয়, জনগণ সেটা জানলো যে কারা কারা বিরোধিতা করেছে। এর আগে তারা বলেছে যে আমরা বলেছি অমুক বিরোধিতা করেছে, আরে ভাই এটা তো আপনার স্ট্যাটাসের মাধ্যমে জানছি, তো জনগণ তো প্রকাশ্যে জানে না। আমরা যেটা চাই তোমরা সেই কথা বলো ক্যাবিনেটে, তোমরা যদি গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির প্রতিনিধি হয়ে থাকো, আমরা সেটা চাই যে তোমরা ওখানে বলিষ্ঠ ভূমিকায় কথা বলো আমাদের পক্ষে, জনগণের পক্ষে। তারপরে কে বিরোধিতা করে, কে বাধা দেয়, এটাও আমরা দেখতে চাই। প্রয়োজনে ওই দালাল যারা ওই আওয়ামী দালাল, ভারতীয় দালাল এই সরকারের মধ্যে রয়েছে, আমাদের জনগণের অধিকারগুলো বাস্তবায়নে তারা বাধা দিচ্ছে, ওদের ঘাট ধাক্কা দিয়ে ওখান থেকে আমরা টেনে নিয়ে আসবো। ধন্যবাদ মারুফ তারা ভাই। বলুক, ঠিক 1 মিনিট আপনাকে বলতে হবে আসলে নির্বাচনের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ, যদি যেখানে আব্দুল হান্নান মাসুদ বলেছে জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না, তারা করবে আবার নির্বাচন। দেখেন বাংলাদেশের যে নির্বাচনী পরিস্থিতি, এটা আসলে রাতারাতি আমূল বদলে যাবে না। আগামী নির্বাচনী ধরেন আগে যদি মারামারি 100% হইতো, এবার যদি 80% হয়, আমি মোটামুটি খুশি থাকবো। কিন্তু সিস্টেমটা বদলাইতে হবে। যদি পিআর আসে, তাহলে পরিস্থিতি যাই থাকুক না কেন, বাংলাদেশের ভারসাম্য তৈরি হবে। আর যদি পিআর না আসে, তাহলে নির্বাচন ভালো হইলেও খুব বেশি কিছু লাভ হবে না। আর সরকারের মানে এনসিপিতে যারা আছে, ওরা আসলে দ্বিচারিতা হবে, মানে যারা আছেন ধরেন আসিফ, মাহফুজ, তারা যে জনগণের পক্ষে কথা বলেন, এটা তো প্রমাণিত। এখন ওইখানে যে বলে না, এটা তো আমরা বলতে পারি না, মানে ধারণা করে কি করে, তারা নিশ্চয়ই বলে। কেন বলতে পারেন না? আমার মনে হয় তারা বলে। না, আপনাদের কি জোট হচ্ছে সেই জন্য? না, আমার মনে হয় তারা ওইখানে বলে। এখন তারা এটা বাইরে বলে না কেন, সবকিছু ডেকোরাম আছে। আমার মনে হয় তারা সেখানে ফাইট করে, কিন্তু সবার বারবার মাথায় রাখা লাগবে যে একটা দেশ রাতারাতি বদলায় না, একটা প্যারাডাইম শিফট হইতে অন্তত একটা বড় একটা সময় লাগে। হাসিনার 1 বছর তো হয়ে গেল। 1 বছর কিছুই না ভাই। হাসিনার 15 বছরের যে সিস্টেম, এটাকে ভেঙে বাংলাদেশ বেরোয় আসতে বেশ কিছু সময় লাগবে। এখন যে বাংলাদেশ টিকে আছে, হাসিনা যে এরকম গোপালগঞ্জের মতো ঘটনা সারা দেশে হচ্ছে না, সরকার যে মোটামুটি নির্বাচন দিকে যেতে পারছে, আমরা যে একটা সংস্কৃতি আগাচ্ছি, আমার মনে হয় এটাই সফলতা। আমরা রাতারাতি কোনো কিছু আশা করলে আসলে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও 23 বছর সংগ্রাম করতে হয়েছে, আর সেখানে আওয়ামী জাহিলিয়াত উৎখাত করতে রাতারাতি পেরে যাবেন। আবার তারপরে সত্য যে আমাদের সরকারে যারা আছেন, এরা আসলে খুব বেশি পলিটিক্যাল না। এটা শুরুতে আসলে ভুল হয়েছে। এটা এই সরকার যে বিপ্লবী সরকার গঠন করা যাইতো, ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরুতে একটা প্রস্তাব দিছিল যে আমরা জাতীয় সরকার করি। যখন জাতীয় সরকার হলো, তখন আমরা বলছিলাম যে দা ফ্যাক্টো কমিটি আমরা করি, যে প্রত্যেক দল থেকে, রাজনৈতিক দল থেকে নেতাবৃন্দ নিয়ে দা ফ্যাক্টো কমিটি করা। সেটা আসলে হয় নাই। তো সেটা হইলে আর মনে হয় আমরা আরো দ্রুত এখান থেকে উত্তরীয় হতে পারতাম। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান, তিনি তাকে জিজ্ঞেস করেছিলেন আপনি কি শপথ ভঙ্গ করেছেন? তিনি বলেছেন না, আমি শপথ ভঙ্গ করিনি। তার মানে দোষটা নিশ্চয়ই আওয়ামী লীগের দিকে চেয়েছিল, বা আওয়ামী লীগের যারা ক্ষমতায় ছিল তাদেরকে দিতে চেয়েছেন। আমি এখানে শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং কে এম নুরুল হুদাকে কোনো আলাদা সত্তা হিসেবে দেখি না। আমি দেখি সবটাই একক সত্তা। দেখেন আনিস সালামগীর ভাই যেটা বলেছেন, যে আমাদের এই যে ক্ষোভগুলো হচ্ছে, এগুলো কেন মব, বা 5ই আগস্টে যেটা হয়েছে সেটা কেন মব না? 5ই আগস্টের ওয়েভটা কিন্তু এখনো থামে নাই। আপনাকে আমি এখন বলি,
এখন যদি আপনি কোথাও দেখেন যে এই ওবায়দুল কাদের বসে ধরেন চা খাচ্ছে কোনো একটা চা দোকানে, শুনলো মানুষ, কি হবে সেখানে পরিস্থিতি? অবশ্যই একটা সেখানে হাজার হাজার লোক তো এসে জড়ো হবে। জড়ো হবে মাস্ট। তো এখন ঘটনা হচ্ছে যে 5ই আগস্টে এই যে আমাদের উপরে যে ট্রমাটা, 17 বছরের ট্রমাটা আছে, এটা কিন্তু এখনো স্টিল অ্যালাইভ। এই জন্য এখানে আমাদের কথা বলার ক্ষেত্রে আমাদেরকে খুব সাবধানতার সাথে কথা বলতে হচ্ছে। এই জন্য যে দেখেন হাজার হাজার লোক পালিয়ে গেছে, এখনো মাঝে মাঝে খবর আসে যে অমুক অমুক জায়গায় আত্মগোপন করে আছে। তো এই যাদের বিরুদ্ধে আপনার আইনগত ব্যবস্থা নেওয়া দরকার ছিল, যাদেরকে গ্রেফতার করা দরকার ছিল, এই সরকার তো সেটা করতে পারে নাই। কেন পারে নাই সেটা আলাদা বিষয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, পুলিশ নাই, আর্মি প্রপারলি ওয়ার্ক করছে না, বা সবার মধ্যে একটা ট্রমা আছে, সবার দিকে একটা আঙ্গুল আছে। আপনি দেখেন আগে যেরকম আর্মিকে মানুষ স্যালিউট করতো আর আর্মি দেখলে ভয় পেত, এখন কিন্তু ভয় পায় না। পুলিশকে তো কেয়ারই করে না। কেন করে না? কারণ ওই পুলিশই তো তার পুলিশ দেখলেই তো হাসিনার পুলিশের কথা মনে পড়ছে। ওই উর্দিপড়া লোকদেরকে দেখলেই তো ওই যে গুলি করে যে আমার ছাত্রকে ট্যাঙ্ক থেকে ফেলে দেওয়া হয়েছে, আগুনে পোড়ায় দিচ্ছে, এগুলো তো মনে আসতেছে। ফলে এই ট্রমা কিন্তু আমরা রাতারাতি যদি মনে করি যে এত ট্রমা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তা না। দেখেন কতটুকু ক্ষোভ বিক্ষোভ থাকলে একটা মানুষের মুখে জুতা দিয়ে পিটানো যায়, কতটুকু হলে মানুষের মধ্যে দেওয়া যায়। আমরা যদি এক পক্ষ আলোচনা করি তাহলে এটা কিন্তু সুবিচার হবে না। আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা তো মব চাই না, এটা তো সত্য। দেখেন আমাদের বাঙালি মনটা হচ্ছে এমন, আপনার মনে থাকার কথা, ওই যে এক ডাক্তারের মানে আপনার ওই যে কি ব্রিজ ঢাকা থেকে বেরিয়ে যাওয়ার সময় ওখানে যে এক মনির খুকুর ঘটনা মনে আছে আপনার? হ্যাঁ, মনে আছে। মনির যখন খুকুকে হত্যা করেছিল, ওই যে লাশ জড়িয়ে এসে ফেলে এসেছিল, তখন ব্যাপকভাবে মনিরের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে মানুষের, যে একটা খুনি লোক। কিন্তু ওই যে মামলা রায় খুকুর মানে জীবন সম্পর্কে যখন আসতে তখন মনিরকে যখন ফাঁসি দেওয়া হচ্ছিল, তখন কিন্তু আবার মনিরের প্রতি মানুষের কি এসে গেল, সিম্পেথি এসে গেল। আমাদের এখানে কালকে যখন আপনার কেএম নুরুল হুদাকে এভাবে একটা বয়স্ক লোক, তাকে জুতা মালা পরানো হচ্ছে, তাকে অপমান করা হচ্ছে, সবাই আমরা সফট কর্নার হচ্ছে। কিন্তু এই কেএম নুরুল হুদা কি করেছে, যেটা উনি একটু করে ইঙ্গিত দিয়েছে, উনি কিন্তু একটু শেখ হাসিনাকে একটু দায় মুক্তি দেওয়ার চেষ্টা করেছে। শেখ হাসিনা লজ্জিত হয়েছে। শেখ হাসিনা আসলে কি বলেছিল আমরা যেটা শুনি আর কি, যে বিএনপিকে 70টা আসন দেওয়া হোক আর বাকিগুলো সব আওয়ামী লীগ পাবে। কিন্তু নুরুল হুদা বা তার সাঙ্গপাঙ্গরা এটা কন্ট্রোল করতে পারে নাই, ফলে হাসিনা লজ্জিত হচ্ছে। অথচ হাসিনা সবচেয়ে বড় চোর, সে সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সে সবচেয়ে বেশি দুর্বিনীত। আপনি কে ঠিক করার যে বিএনপি 70টা পাবে না কয়টা পাবে? তার মানে আপনি আপনার অধীনস্থ চোরকে বলছেন চুরি একটু করো, তবে এইভাবে করো। তো সে চুরি করতে যায়, সে সেটা পারে না, সে আরো বেশি করে ফেলছে, এই জন্য আপনি লজ্জিত। এবং আমাদের এই সুশীল সমাজের লেখা আছে, তারা মনে করছে হাসিনার তো এখানে কোনো দোষ নাই। না হাসিনার দোষ নাই না বস, এটা পুরোটাই তো সাজানো নির্বাচন। না, সেজন্য আমি বলছি, কোনো সন্দেহ নাই। আমি তো বলছি না এটা সাজানো নয়, এটা ইজতিমা প্রশাসন মিলে একটা সাজানো নির্বাচন। এই জন্য আমি বলছি আনিস আলমগীর ভাই, সেটা হচ্ছে নুরুল হুদা বলেন, হাবিবুল আওয়াল বলেন, রকিবউদ্দিন বলেন, শেখ হাসিনা বলেন, ওবায়দুল কাদের বলেন, ইভেন ওই যে এইচটি ইমাম বলেন, এরা কেউ পৃথক সত্তা না। ডাক্তার জাহেদ যেটা বলেছেন, এদেরকে কতবার ফাঁসি দিলে এদের যে অপকর্মের জন্য রাষ্ট্র আজকে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। আজকে যেখানে পুলিশের প্রতি আমার সহমর্মী হওয়ার কথা, যে পুলিশটা দিন রাত কষ্ট করে আমাদেরকে সার্ভিস দিচ্ছে, তার প্রতি আমার ঘৃণা কেন? আজকে সেনাবাহিনী, বিশ্বাস করেন যে সেনাবাহিনীর সেদিন একটা মোটরসাইকেল দেখলাম, সে হেলমেট নাই, সে সেনাবাহিনী তাকে মোটরসাইকেল দাঁড় করিয়েছে, ওই মোটরসাইকেলওয়ালা সেনাবাহিনীর ওই সৈনিকের সাথে তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যবহার করছে। তিনজন সৈনিক সেখানে দাঁড়ানো। অন্য সময় হলে এই দৃশ্য দেখতে হতো না। কেন হয়েছে সেটা? আমাদেরকে এই জায়গায় আসলে যেতে হবে। আমরা যদি মব নিয়ে কথা বলি, মনে হয় যেন হঠাৎ করে মব চলে আসছে পৃথিবীতে, বিষয়টা তা না। এই মবের সূচনা কোত্থেকে হয়েছে? আপনি এই যে একটা কথা আসছে 32 নম্বরের ঘটনাটা, যেটা আনিস ভাই বললেন, আমার বাসা কিন্তু 32-এর পাশে, আনিস ভাই বাসা মনে হয় কাছাকাছি। এই যে মানুষের ক্ষোভ 32 কেন হয়েছে? সেদিন তো একটা ঘটনা ঘটেছে, শেখ হাসিনা পাবলিকলি একটা ভাষণ দিয়েছেন এবং সেখানে উনি একটা উস্কানিমূলক আচরণ করেছেন, এবং সেখানে একটা অনেকে বুঝতে পারে নাই যে 32টা কেন আসলো। সেখানে যেই চ্যানেল থেকে এই শেখ হাসিনার লাইভটা প্রচারিত হচ্ছে, সেখানে 32 শব্দটা লেখা আছে, মানে 32 নম্বরকে ইন্ডিকেট করা হয়েছে। এই কারণেই লিঙ্ক করা হয়েছে যে 32 শেখ হাসিনা ওখান থেকে করতেছে, আমরা 32-এর উপর আমাদের ক্ষোভ দিয়ে এটার প্রতিবাদ করব। আমি আবারও বলছি যে কোনো জায়গায় এসে আমাদেরকে থামতে হবে।
কিন্তু সেই থামাটা একপক্ষীয় থামা হবে না। এখানে সরকারকে লাগবে, এখানে আওয়ামী লীগের কাছ থেকে আমরা কিন্তু কোনো সহযোগিতা পাচ্ছি না। যে সহযোগিতা পাওয়ার কথা, যে আওয়ামী লীগের লোক, এই যে আপনি তো বললেন কে এম নুরুল হুদা বলছে যে আমার কোনো দোষ নাই। আরে ভাই, দোষ নাই মানে তোমার তো নিজেই কোর্টে আত্মসমর্পণ করা দরকার ছিল। তোমার তো নিজেই এসে আত্মসমর্পণ সারেন্ডার করে বলা উচিত ছিল যে হ্যাঁ আমরা এই অপরাধ করেছি, যে কোনো কারণে অপরাধ করেছি, আমাদের বিচার করেন। সুতরাং আজকে আমি আবারও বলছি যে শেখ হাসিনা যে ট্রমার মধ্যে আমাদেরকে ফেলেছেন, এক একটা স্বৈরাচার শেখ হাসিনার লেসপেন্সাররা যতক্ষণ সামনে আসবে, হ্যাঁ তারা যদি আদালতে সারেন্ডার করে, পুলিশ যদি তাদেরকে গ্রেফতার করে, কিন্তু রাস্তায় তাদেরকে পেলে এই যে জনক্ষোভ, এর দায় শেখ হাসিনার, এর দায় আপনি মানুষকে দিতে পারবেন না। আপনি যদি আজকে ধরেন, আমি আপনাকে বললাম, আজকে যদি হাসান মাহমুদ এসে খুব সুন্দর একটা কথা বলে রাস্তায় দাঁড়িয়ে, আজকে যদি ওই শেখ হাসিনার যে সমস্ত মানে যারা আমাদের ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, যারা পুলিশকে ব্যবহার করেছিল নানাভাবে মানুষকে হত্যার জন্য নির্দেশ, বা ছাত্রলীগ যুবলীগের নেতারা, আপনি বলেন তারা পালিয়ে গেল কেন? তারা যে জনরোষের কারণে পালিয়ে গেল, তারা যে আজকে পলাতক অবস্থায় রয়েছে, সবাই আত্মগোপনে আছে, কেন রয়েছে? এটা কি মব সংস্কৃতির জন্য, সেক্ষেত্রে মঞ্জু ভাই যদি নাকি আমি জনরোষের জন্য? এই জন্য মব আর জনরোষকে আমাদেরকে আলাদা করে ভাবতে হবে। বাট দিন শেষে আমাদের কথা হচ্ছে, মব বলেন আর জনরোষ বলেন, প্রত্যেক কিছুতে আমাদেরকে রিকনসিলেশনে যেতে হবে। ধৈর্যটা সেই রিকনসিলেশনটা এখানে আওয়ামী লীগের বড় ভূমিকা লাগবে। আওয়ামী লীগের মধ্যে আমরা কিন্তু কোনো ধরনের রিকনসিলেশনের প্রসেস দেখতে পাচ্ছি না। তাদের যে আমি তো প্রস্তাব দিচ্ছি, আজকে আপনার এই আনিস ভাই আছেন, উনি বিখ্যাত সাংবাদিক, আমি প্রস্তাব দিচ্ছি যে আওয়ামী লীগের যে সমস্ত নেতারা পালায় গেছে, এদের সবার সদস্যপদ বাতিল করা উচিত, আওয়ামী লীগের সদস্যপদ বাতিল করা উচিত। কারণ এরা কোনো রাজনৈতিক আচরণ না, পালিয়ে যাওয়া। আমরা তো পালাই যাইনি। আচ্ছা শুনেন, 2 নম্বর হচ্ছে তাদের সকলের সদস্যপদ বাতিল করা উচিত এবং এদের প্রত্যেকে আইনের হাতে সোপর্দ করা উচিত। আর যে সমস্ত আওয়ামী লীগের নেতারা পালায় যায় না, এদের সবার কোর্টে আত্মসমর্পণ করা উচিত। কারণ এরা যে কালকে গণপিটুনির শিকার হবে না, এর দায় কেউ নিতে পারবে না, বিএনপিও নিতে পারবে না। দেখেন, বিএনপি কিন্তু 32-এ হামলার ব্যাপারে বিএনপির কিন্তু সম্মতি ছিল না, কিন্তু আপনি যদি দেখেন 32-এ হামলায় বিএনপির লোকেরা, বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা, তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। কালকেও দেখেন বিএনপি কিন্তু রকিবুল হুদাকে গ্রেফতার মামলা করেছে বিএনপির লোকেরা, সত্য, কিন্তু সে তো বলে না, কিন্তু তার লোকেরা ইনভলভ হচ্ছে। আমি তো বিএনপির নেতাদেরকে বলি যে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চান না, কিন্তু আওয়ামী লীগ মিছিল করলে সবার আগে হামলাটা তো আপনারাই করেন। আওয়ামী লীগ যখন একটা মিছিল করে, তখন আওয়ামী লীগের উপরে আপনারা ক্ষুব্ধ হন কেন? ধানমন্ডিতে আমি দেখেছি আওয়ামী লীগ মিছিল বের করছে, ছাত্র দলের ছেলেরা ঘেরাও করে 3 জনকে ধরে পুলিশের কাছে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, আরো আমি সাভারে নিজে দেখেছি, আপনার সেখানে সব দলের লোকেরা গিয়ে ঘেরাও করে আওয়ামী লীগের লোকদেরকে ধরে পুলিশে দিয়েছে। তো সেজন্য বলছি যে এই জায়গায় আমরা খুব সাধু সুশীল হলে হবে না। সেই দৃশ্যকে আপনার মনে নাই যে সংগ্রাম পত্রিকার রুমে ঢুকে, অফিসে ঢুকে সম্পাদককে কিভাবে হেনস্থা করে মেরে পুলিশের হাতে দেওয়া হয়েছিল? কিসের জন্য? সংবাদ পত্রিকায় আব্দুল কাদের মোল্লাকে শহীদ শব্দ দিয়ে উল্লেখ করেছে। শুনেছেন কখনো বাংলাদেশে? আপনি একটু বলতে লাগছিলাম, এটা ভুলে গেছি। এই মব সংস্কৃতি, এগুলো যখন মনে পড়বে, তার অফিসে গিয়ে আক্রমণ, অফিসে গিয়ে তো কখনো, এখন আপনি যখন এগুলো বললে হবে কি, আপনি হয়তো বলবেন যে ওরাও করেছে আমরাও করব, না না, এটা তো কোনোদিন হতে পারে না। কিন্তু এই যে আমরা যে করব না, এই জায়গায় তো একটা রিজনেবল সিচুয়েশনে তো আমাদেরকে আসতে হবে। সেই জন্য আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে শেষ করি, সেটা হচ্ছে কে এম নুরুল হুদা, তিনি যেগুলো বলছেন মিথ্যা কথা বলছেন, জোচ্চুরি করছেন, উনি শপথ লঙ্ঘন করেছেন, বাংলাদেশের আইন অমান্য করেছেন, এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে বাংলাদেশের কোনো নির্বাচন কমিশন কোনোদিন আর লাইনে আসবে না। আরে একজন মাহবুব তালুকদার ছিল না নির্বাচন কমিশনার? তো উনি যদি সে সময়ে যদি স্পষ্টবাদী কথা বলতে পারেন, আপনারা বলেন নাই কেন? আপনারা দাঁড়ান নাই কেন? উনি তো সরে এসেছেন। জি ধন্যবাদ মঞ্জু ভাই। আনিস ভাই, আমরা দেখেছি 24 5 আগস্টের পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গেছেন, কিন্তু বিদেশে বসে বিভিন্ন ধরনের উস্কানির কথা মঞ্জু ভাইও বলেছেন। এই উস্কানির যদি তাদের বক্তব্যে কিন্তু কোনো ধরনের অপরাধ প্রবণতা বা অনুশোচনা, এইসব বক্তব্য আপনি শুনেছেন কিনা জানি না, আপনি যেহেতু অনেক বড় একজন সাংবাদিক, অনুশোচনা শুনেছেন কিনা? এই অনুশোচনা যদি পাওয়া যেত, যে মব জাস্টিসের মধ্যে যেসব ঘটনাগুলো ঘটছে সেগুলোকে কিছুটা কমে আসতো কিনা? যদি মঞ্জু ভাইয়ের কথা ধরে বলি, তারা বিদেশে বসে উস্কানি দিচ্ছে, সেখানে 32-এ হামলা, এই ধরনের উস্কানিও তো তারা দিচ্ছে। 32 নম্বরে যেদিন হামলা হয়, সেদিন আমি একটা চ্যানেলের সঙ্গে কথা বলেছি। মঞ্জু ভাই যেটা বললেন, আমি ওই দিন ওই কথাই বলেছিলাম যে শেখ হাসিনা এর আগে যেগুলো দেখা গেল,
উনি বাইরে বিভিন্ন প্রবাসীদের সঙ্গে কথা বলছেন, কিন্তু ওই দিন দেখা গেল উনি আওয়ামী লীগের পেজ থেকে, ছাত্রলীগের পেজ থেকে কথা বলতেছেন। ছাত্রলীগের একটা যে ইয়ে ছিল ফেসবুক পেজ, তো ওনার কি দরকার ছিল ছাত্রলীগদের সাথে ওই দিন ছাত্রলীগের পেজ দিয়ে জাতির উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার? এবং উনি যে বক্তৃতা দিয়েছেন সেটা খুবই অর্থহীন, পুরনো প্যাচাল, এছাড়া নতুন কিছুই ছিল না। উনি বক্তৃতা দিবেন দেওয়ার মতো। সো ওইটাকে টার্গেট করে যারা যেটা করেছে, আমি ওনার বক্তব্যকে সমর্থন করি না। উনি যে স্টাইলে আসছেন, ওনার দরকার ছিল না জাতির উদ্দেশ্যে বক্তৃতা দেওয়া। জাতির উদ্দেশ্যে এই জন্য বলছে যে ছাত্রলীগের ওই প্ল্যাটফর্ম উনি ইউজ করছেন। উনি যদি নিজের প্ল্যাটফর্ম করেন ঠিক আছে, করছেন। বা যে নেতাকর্মীদেরকে ফালাই দিয়ে যে পালায় যায়, তার কোনো সেই নেত্রীকে অতিথি করে কিভাবে? তার তো নৈতিক ভিত্তিই নাই। সেটা তাদের দল করছে, সেটা আমরা কেন বলবো? কিন্তু কথা হচ্ছে যে উনি কেন আসবেন এখানে? এখন আপনি মঞ্জু ভাই ভালো করে বলছেন যে এই রাজনৈতিক দলগুলো নেতাদের বিরুদ্ধে উনি কি নিয়েছেন। আমি আরও 2-3টা অনুষ্ঠানে বলেছি, গত 2 দিন থেকে আমি বলছি, শেখ হাসিনা এই যে রিগ্রেটের যে বিষয়টা, এটা আমি কখনো তো তাদের দলের মধ্যে দেখি নাই, তাদের রিগ্রেট নাই। শেখ হাসিনার উচিত ছিল অন্তত 100 লোক, 100 রাজনৈতিক নেতা তার দলে দুর্বৃত্ত, মানে মানুষের ক্ষতি করেছে, একটা ফোন নিয়ে আসি, রাজনৈতিক আমি শেষ করে দিই, রাজনৈতিক শৃঙ্খলা নষ্ট করেছে, এদেরকে ধরে উনি সাজা দেওয়া দরকার ছিল। এদেরকে একটা ইচ্ছা অনুযায়ী, মানে এদেরকে যদি যথাযথ সাজা দিতেন, এবং উনি নিজে এবং ওবায়দুল কাদের এই দুজন যদি পদত্যাগ করে একজন ব্যক্তিকে একটা স্পোক্স পারসন হিসাবে নিয়োগ দিতেন, তাহলে আওয়ামী লীগের প্রতি মানুষের এত ক্ষোভ থাকতো না। আমি এটা বিশ্বাস করি। এই জায়গায় একটু থাকবেন, আমি যদি একটু প্রশ্নটা নিয়ে আসি। দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি, শুনতে পাচ্ছি। আমি প্রশ্ন ছিল যে মজিবুর রহমান মঞ্জু ভাইয়ের কাছে, জি, যে প্রশ্ন ছিল, আমি এই যে কে এম নুরুল হুদা, তার বাড়ির পাশে তার জেলার একজন লোক, এই যে লোকটা কিছুদিন আগে যে নির্বাচন করেছিল রাতের ভোট, দিনের ভোট রাতে, জি, আমি তো তখন প্রথম আমি আমার নিজের ভোটেতে গিয়েছিলাম, যে দেখি আমার ভোট নাকি অলরেডি কাস্ট হয়ে গেছে। আমি সেদিনকে অনেক কষ্ট পাইছিলাম যে প্রথম ভোটটা। এই জানোয়ার এখনো কাঠ গড়ায় দাঁড়াই বলতে আছে যে সুস্থ নির্বাচন হয়েছে, পরে জুতামালা পড়ানো হয়েছে, তারপরও শিক্ষা হয় নাই। এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হইল, যদি বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসকারী যদি হয় নায়ক, মূল নায়ক, মহানায়ক শেখ হাসিনা, আওয়ামী লীগ, তাহলে অবশ্যই তরে খলনায়ক ছিল জাতীয় পার্টি। তাহলে আপনারা জাতীয় পার্টির বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন এই পর্যন্ত? একটা প্রশ্নই মনে আমরা একটু নিতে পারি, আগুলো সম্ভবত ওনার মতামত জাতীয় পার্টির ব্যাপারে, যেহেতু আপনারা গণঅভ্যুত্থানের একটা শরিক দল, সেই জাতীয় পার্টির ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছেন আপনি মনে হয় একটু পরে আসবেন। আনিস আলমগীর ভাইয়ের কথাগুলো শেষ করি। আমি যেটা বলছিলাম যে শেখ হাসিনা যদি এটা করতেন, তার দলটাও সেফ থাকতো, উত্তেজনা মানুষেরও প্রশমিত হতো। উনি তো একটা ব্যবস্থা নিয়েছেন। একটা রাজনৈতিক দল গণ অভ্যুত্থান তার বিরুদ্ধে হয়েছে, সেখানে রাজনৈতিক আন্দোলনে মারামারি, এটা নতুন কিছু নয় বাংলাদেশের। এখন নতুন যেটা হয়েছে, ব্যাপক হারে মানুষ মারা গিয়েছে, নির্বিচারে মারা গিয়েছে, এবং সেটা কেন মারা গেছে সে নিয়ে অন্য তর্ক আছে, কিন্তু বাস্তবতাটা হচ্ছে মারা গেছে। এই অবস্থায় এই রাজনৈতিক দলটা রিভাইভ করার জন্য তারা নতুন ইয়েতে নিতে হতো, অনুশোচনা তাদের হতো। কিন্তু তারাও আবার একটা প্রশ্ন করতে পারে, যে সমস্ত লোকগুলো মঞ্জু ভাই বা আদার্স দাবি করেন যে এরা অনুশোচনা, ক্ষমা চাইতে হবে, আপনারাও হয়তো বলেন ক্ষমা চাওয়ার কথাটা, তো তারাও তো প্রশ্ন করতে পারে যে 71 সালে যারা যে সমস্ত অপকর্ম করেছিল, বাঙালি নিধন করেছিল, বিদেশিদের সহযোগিতায় যে হত্যা এবং ধর্ষণ করেছিল, তারা আজকে রাজনীতি করছে কিভাবে? তারা কি তাদের 71-এর ঘটনার জন্য একদিনও দুঃখ প্রকাশ করেছে? তো একটা হত্যাকারী দল যখন রাজনীতি করতে পারে, একটা তাদের বিরুদ্ধে কোনো রাষ্ট্র কোনো ব্যবস্থা নিচ্ছে না, বরং তাদেরকে আইন অনুযায়ী তাদেরকে ব্যান করা হয়েছিল হাইকোর্ট, সেই ব্যানও তুলে দেওয়া হয়েছিল, তাহলে আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করার জন্য, মাপ চাওয়ার জন্য নৈতিক বল আমাদের কোথায় থাকে বলবো? আমরা যখন বলি তখন তারা এটাও বলে। তো তাদের বেলায় তো আপনারা বলছেন না। আমি বলি যে হ্যাঁ, তাদের বেলায় বলছি, তারা 71-এর জন্য যখন তারাও ক্ষমা চাইতে হবে, 24-এর জন্য আপনারাও চান, এটা হচ্ছে বাস্তবতা। আর মঞ্জু ভাই একটা জিনিস বলছিলেন যে পুলিশ এবং সেনাবাহিনী যে বিষয়টা, আমি একটু অবজারভেশন আমার যেটা, যে পুলিশ এবং সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা
এবং ইয়েটা সম্মানটা কমে গেছে, এটা ঠিক, কিন্তু সেটাকে তো আমাদেরকে তো সেটা ফিরিয়ে আনতে হবে। ফিরিয়ে আনার জন্য আমাদের কি করতে হবে? তাদেরকে আস্থায় নিতে হবে। আজকে এতগুলো পুলিশ হত্যা করা হলো, আপনি কি মনে করেন যে সব কটা পুলিশে অপরাধী? প্রায় 3000 সংখ্যা যদি 3000 হয়, আমি এক্সাক্ট বলতে পারি না, বাট ব্যাপক একটা সংখ্যা সেখানেও ছিল। তো তাদের হত্যাকারীদেরকে আপনি কি করে ইন্ডেমনিটি দিয়ে দেন? এই ইন্ডেমনিটি যখন আপনি দিয়ে দিচ্ছেন, এটা তো ভবিষ্যতে প্রশ্ন উঠবে। আপনি হত্যা মামলা চলুক, সেখানে তার দোষ কি সেটা বিবেচনা করে তাকে সাজা কম দিতে পারেন, তাকে মাফ করে দিতে পারেন, কিন্তু আপনি এমন একটা পদ্ধতি নিলেন যেটাতে সামনের দিনে আবার প্রশ্ন দেখা দেবে, এবং যে বাহিনী কোনো মোরাল পাবে না সে এই ধরনের কর্মকাণ্ডে অংশ নিতে, সে বলবে যে আমি কেন এটা দিয়ে নিতে পারি, তাহলে আগামী দিনে আমাকেও আবার এরকম মামলায় পড়তে পারে, আমি যদি আমার জুরিডিকশন থেকে অ্যাকশন নিতে যাই। আর সেনাবাহিনীর ক্ষেত্রে যেটা বলবো, সেনাবাহিনী যদি অ্যাকশন নেয় 2 দিনে এটা দৃশ্য চেঞ্জ হয়ে যাবে। সেনাবাহিনীর প্রতি যে মানুষের আস্থা সেটা কিন্তু আছে। সেনাবাহিনী যে কোনো কারণে হোক, আমি জানি না তারা কোন কারণে সেই অ্যাক্ট তারা করছে না। সেনাবাহিনী যদি অ্যাক্ট করে, এটা কোনো ব্যাপারই না, এটা 2 দিনের চেহারা চেঞ্জ হয়ে যাবে। ধন্যবাদ আনিস ভাই। আমি একটু মঞ্জু ভাইয়ের কাছে একটু যেতে চাই। মঞ্জু ভাই, একটা অভিযোগ তিনি বা আনিস ভাই তুলেছেন, 71-এ হত্যাকারী দল রাজনীতি, অর্থাৎ 71-এ যারা সহযোগিতা করেছে হত্যাকারী দল হিসেবে রাজনীতি তারা করতে পারলে এখন 24 আগস্টে এসে যারা গণহত্যা চালিয়েছে তারা কেন করতে পারবে না? প্রশ্নটা খুবই যৌক্তিক। আমি আগে দর্শকের প্রশ্নটা জবাব দিয়ে দিই, তারপর এটা বলবো, একটু হয়তো সময় লাগতে পারে। প্রথম কথা হচ্ছে, দেখেন, জাতীয় পার্টি এই সরকারের ওয়ান অফ দি, বাংলা ভাষায় যদি সেটা বলি, সেটা হচ্ছে সিরিয়াস দালালি করেছে। ছোট করে বলতে হবে, ভাই যে প্রশ্নটা করেছে এটা খুবই, কিন্তু দেখেন, সেনাবাহিনী যখন প্রথম ক্যান্টনমেন্টে সব রাজনৈতিক দলকে ডেকেছে, তখন কিন্তু জাতীয় পার্টিকে ডেকেছিল, এবং আমরা দেখেছি জাতীয় পার্টি কিন্তু কিছুটা লাস্টের দিকে এসে তারা কিন্তু গণ অভ্যুত্থানের পক্ষে কিছু কথাবার্তা বলেছে, বিবৃতি দিয়েছে, কিছুটা ডিসেন্ডিং ভয়েস তারা সেখানে বলেছে। কিন্তু এই 3টা নির্বাচনেই জাতীয় পার্টি কিন্তু আওয়ামী লীগের এলাই ছিল। এবং আমি ব্যক্তিগতভাবে আমার খুবই ভালো সম্পর্ক ছিল আপনার জিএম কাদের সাহেবের সাথে। আমি ওনাকে লাস্টবার উনি যখন ইন্ডিয়া থেকে ঘুরে এসেছেন, তখন ওনাকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনি যদি এবার একটু ভূমিকা নেন, তাহলে কিন্তু আপনার অতীতকে মানুষ ভুলে যেতে পারে, ক্ষমা করে যেতে পারে। কিন্তু ওনার এই সাহস নাই, উনি সে সাহসী সিদ্ধান্ত নিতে পারেন না। তো আপনি যেহেতু সাহসী সিদ্ধান্ত নিতে পারেন না, আপনি সরকারের গাছেরটাও খেয়েছেন, এখন এসে তলারটাও খাবেন, তা তো হতে পারে না। সুতরাং জাতীয় পার্টির ব্যাপারে এখন যেই আমাদের যে ভূমিকাটা, আমরা স্পষ্ট করে বলেছি জাতীয় পার্টির ব্যাপারটাও ফয়সালা হতে হবে। দেখেন, জাতীয় পার্টি কিন্তু এখন কোনো মিটিংয়ে ডাক পাচ্ছে না, নির্বাচন কমিশনেও না, ঐকমত্য কমিশনেও না। এবং জাতীয় পার্টির এই ঐতিহাসিক যেই দালালির চিত্রটা, যেটা এখন এই যে উনি যেটা জামাতের ব্যাপারেও বলেছেন বা মুসলিম লীগ বা অন্যদের কথা, এটাও বাস্তব। জামাতের ভূমিকা জাতীয় পার্টির ভূমিকা কিন্তু প্রায় কাছাকাছি। 71-এর ভূমিকার এই জায়গাটা অনেকটা সেরকম। কারণ দেখেন, জামাতেরও কিন্তু 71 সালে 4 জন মিনিস্টার ছিল। 70 সালে যে প্রাদেশিক সরকার হয়েছিল, তখন তো জামাতের লোকেরা মিনিস্টার ছিল ওই সময়। সুতরাং তখন যেই গণহত্যা বা পরিস্থিতি হয়েছে, এটার দায় কিন্তু জামাত এড়াতে পারে না। এখন আসেন, যেটা ভাই বলেছেন যে জামাত ক্ষমা চায় নাই, আওয়ামী লীগ কেন ক্ষমা চাইবে? হ্যাঁ, জামাত ক্ষমা চায় না, মানুষের পারসেপশন এটা। জামাত ক্ষমা চায় না বলেই তো আমরা এখন পর্যন্ত জামাতকে এটা বলছি যে তুমি ক্ষমা না চাইলে তোমাকে রাজনৈতিক জায়গায় আমরা সারা জীবনে এই প্রশ্নটা থেকে যাচ্ছে। এখন দেখেন, এই আওয়ামী লীগ কিন্তু জামাতকে যে নিষিদ্ধ করেছে, কি অভিযোগে নিষিদ্ধ করেছে, লাস্ট যে নিষিদ্ধটা করেছে সেটা করেছে সন্ত্রাস দমন আইনে, কিন্তু 71 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতার জন্য করে নাই। এবং আমাদের যে আইসিটি, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু জামাতকে যুদ্ধাপরাধী দল হিসেবে তারা একটা ঘোষণা দিয়ে তারা বলেছিল জামাতের বিচার করার জন্য। আওয়ামী লীগ কিন্তু করে নাই, সেটা একটা আইন খসড়া করে ফেলে রেখেছে। এবং আওয়ামী লীগ কিন্তু বারবার জামাতের সাথে এক ধরনের ওই যে নির্বাচনের আন্দোলনে নিবন্ধন তো বাতিল হয়েছে। আমি আপনাকে বলি, আন্দোলনের সময়ে নিবন্ধন বাতিল হয়েছে কিসের জন্য জানেন? মুক্তিযুদ্ধের বিরোধিতার জন্য না। নিবন্ধন বাতিল হয়েছিল তার কনস্টিটিউশনে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে। কারণ একটা স্বাধীন রাষ্ট্রে আমাদের কনস্টিটিউশনে বাংলাদেশের জনগণের সার্বভৌমত্বের কথা। পরে জামাত তার কনস্টিটিউশন চেঞ্জ করেছে, জামাত তার বিভিন্ন বক্তব্য পরিবর্তন করে দিয়েছে, কিন্তু আদালতে তখন আদালত কিন্তু জামাতের নিবন্ধনটা অন্যভাবে বাতিল করেছে। প্রথম যেটা বাতিল করেছিল ওটা কারেক্টলি ছিল, কিন্তু জামাত যখন তার সংবিধান সংশোধন করে দিয়েছে তখন কিন্তু আদালত আর তাকে ন্যায় বিচারটা করে নাই। এই জন্য আমি আপনাকে বলছি যে আওয়ামী লীগ জামাতকে যদি স্বাধীনতা বিরোধিতার জন্য, আমি আপনাকে ব্যক্তিগতভাবে দায় নিয়ে বলছি, প্রফেসর গোলাম আজমের সাথে আমার খুবই তো ভালো সম্পর্ক ছিল। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম,
উনি বলেছে স্বাধীনতা বিরোধিতার জন্য যদি আমাদের বিচার করা আমাদের কোনো আপত্তি নাই, কারণ আমরা তো স্বাধীনতার পক্ষে ছিলাম না। কিন্তু আমাদেরকে যেটার জন্য বিচার করা হচ্ছে গণহত্যা, রাহাজানি, লুণ্ঠন, আমরা জামাত তো এগুলো করি না, আমরা জামাত তো সেই পরিমাণ শক্তিশালী ছিলামও না। তাহলে আলবদর আল শামসেরা কারা? শুনেন ওনাদের যে যুক্তিটা, আমার কথা হচ্ছে ওনাদেরকে যুক্তিটা দিয়ে তো আপনাকে মোকাবেলা করতে হবে। ওনারা বলেছেন আমরা তো বাংলাদেশেই ছিলাম, আমাদেরকে তো মামলা দেয় নাই, যে আমাদের কোন নেতার বিরুদ্ধে, আওয়ামী লীগে তো ক্ষমতায় ছিল, 70-এর পরে ক্ষমতায় কে ছিল? আওয়ামী লীগে তো ছিল। সেই আওয়ামী লীগে তো মতিউর রহমান নিজামীর সাথে একসাথে আন্দোলন করেছে, সেই আওয়ামী লীগে তো আব্দুল কাদের মোল্লার সাথে একসাথে আন্দোলন তাদের সাথে করেছে। দহরম মহরম আমি তো অস্বীকার করি না, না। আমি সেটাই তারা বলছি। ছিল, তাদের আমি সেটা। বলছি যে তাদের যদি মুক্তিযুদ্ধে যদি তারা মানে প্রশ্নটা শুনেন, গোলাম আজম নিজেই বলছে স্বাধীনতার বিরোধিতার জন্য যদি শাস্তি হয় আমি সেটা মানতে রাজি আছি, কিন্তু গণহত্যার জন্য, লুণ্ঠনের জন্য যেটা বলা হচ্ছে সেটার জন্য আমরা রাজি না। তাহলে আপনি তো তার বিরুদ্ধে গণহত্যার মামলা দেন নাই, সেই মামলা দিয়েছেন কখন এসে? সেই আপনার 2013-14 দিকে নাগরিকত্ব বাতিল নিয়ে। না, জামাতের আচ্ছা, বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল মামলা, করেছেন কখন? হ্যাঁ, 2013-তে এসে। এবং সেই ট্রাইব্যুনাল করার পেছনের খবরটা তো জানেন, সেখানে নেগোশিয়েট করেছিল যে বিএনপির সাথে জামাত যাতে আন্দোলনে না যায়, বিএনপির সাথে আন্দোলনে না গেলে জামাত 7 খুন মাফ হয়ে যেত। হয়তোবা আপনার সাথে আমি দ্বিমত করি না। আপনি দেখেন এই যে লাস্ট ডে জামাতের যে নেতা অলৌকিকভাবে এখন মুক্তি পেয়েছেন আপনার আজহারুল ইসলাম সাহেব, উনার মৃত্যুদণ্ডের রায় হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, উনাকে মৃত্যুদণ্ড দেয় নাই তো, এগুলো নেগোশিয়েট করার জন্য আওয়ামী লীগ রেখে দিয়েছে। তাহলে আওয়ামী লীগ এই যুদ্ধাপরাধের মামলার নাম দিয়ে সারাক্ষণ চেষ্টা করেছে জামাত যাতে বিএনপির সাথে রাজনীতিতে না যায়, জামাত যাতে বিএনপির সাথে জোটে না যায়। ভাই আমি তো আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমি আপনার কনসেপশনের বিরোধিতা করি না। আপনার কনসেপ্ট আমি মনে করি যে মাঝে মাঝে তাহলে আপনি জামাতকে রাজনীতিতে পুনর্বাসিত করেছেন, আপনি জামাতের সাথে ইলেকশন করেছেন, জামাতের সাথে রাজপথে আন্দোলন করেছেন, জামাতের কাছে ভোট চাওয়ার জন্য নেগোশিয়েট করেছেন, কয়টা মন্ত্রণালয় দিবেন সেটা। সেই আওয়ামী লীগ তো জামাতের ক্ষমার জন্য আপনি বলতে পারি, আওয়ামী লীগ বলতে পারে না সেটা। এবং আওয়ামী লীগ প্রত্যেকবার, এবং আজকে যে জামাত শক্তিশালী আওয়ামী লীগের কারণে, কেন জানেন? আওয়ামী লীগ জামাতকে অন্যায়ভাবে অত্যাচার করেছে, অন্যায়ভাবে করে, যার কারণে জামাতের প্রতি সিম্পেথি বেড়েছে। এবং মুক্তিযুদ্ধটাকে যে আজকে যে আপনি বলেছেন যে শেখ মুজিবের উপর হামলা হয়েছে, শেখ মুজিব মুক্তিযুদ্ধের মানে সিম্বল হিসেবে ওনার উপর হামলা হয় নাই, কিন্তু ওনার উপর হামলা হয়েছে উনি ফ্যাসিবাদের একটা আইকন আকারে। আপনি দেখেন KM নুরুল হুদাকে হামলা করেছে, উনি তো একজন মুক্তিযোদ্ধা, কিন্তু তাকে তো মুক্তিযোদ্ধার নুরুল হুদা হিসেবে হামলা করা হয় নাই, তাকে হামলা করা হয়েছে আপনার শয়তান হিসেবে, বাটপার হিসেবে। আপনি বলেন মেজর জেনারেল মঞ্জুর, উনি বীর উত্তম ছিলেন না? ছিলেন। কিন্তু তাকে যে শাস্তি দেওয়া হয়েছে, তাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, বা তিনিও একজন মবের শিকার হয়েছে, মারা গেছেন, উনার মধ্যে একজন লোক কেন হয়েছেন? সেটা তো তার জিয়াউর রহমানের হত্যার অপহৃত পরের ঘটনা। সুতরাং সবকিছুতে মুক্তিযুদ্ধ বা সবকিছুতে আমরা যদি আনি, তাহলে কিন্তু মুক্তিযুদ্ধটাকে অপমানিত করা হয়। এখানে আপনি অপরাধ করবেন, আপনি অন্যায় করবেন। মুক্তিযুদ্ধ আজকের দিনে ডক্টর ইউনূসের আমলে টার্গেটেড, এটাও আপনাকে স্বীকার করতে হবে। ভাই আমি আপনাকে বলছি যে এই জায়গাটা আসেন খোলামেলা আলোচনা করি, কোনো কিছুর জন্য না। মুক্তিযুদ্ধকে যদি আমি অবশ্যই স্বীকার করি যে স্বাধীনতা বিরোধীরা মুক্তিযুদ্ধকে অপমান করতে চায়, মুক্তিযুদ্ধকে যদি স্বাধীনতা বিরোধীরা 10% অপমান অপদস্থ করে, আওয়ামী লীগ 90% করেছে। আওয়ামী লীগের কারণে আজকে মুক্তিযুদ্ধের নাম শুনলে মানুষ মনে করে। ধন্যবাদ দুইজন অতিথিকে।